নমস্কার। আজকের আমাদের এই বিশেষ টক শোতে আমরা আমাদের কাছে পেয়েছি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী রেবতী ত্রিপুরা মহাশয়কে। আগামী 18 এপ্রিল আমাদের এই পূর্ব ত্রিপুরায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে এই নির্বাচন সম্পর্কিত বিভিন্ন কথা আমরা ওনার কাছ থেকে জানব আমাদের এই আজকের আলাপ আলোচনার মধ্য দিয়ে। আপনাকে প্রথমে আমাদের নিউজ বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাইব, আপনি তো একজন শিক্ষক, পাশাপাশি একজন রাজনীতিবিদ। তো রাজনীতিতে কবে থেকে আপনার আসা এবং রাজনীতিতে আসার উদ্দেশ্যটা কি? ছাত্র জীবন থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত, এবং বলতে গেলে আমার পরিবারও একটা সময় রাজনীতিতে ছিলেন, মা বাবা ছাত্র জীবন থেকেই, এবং সেইভাবে পরিবার থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি। ছাত্র জীবন কলেজে বিশেষ করে কাউন্সিলের মেম্বার হিসেবে কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ে যখন আমি মাস্টার ডিগ্রি করেছিলাম সেই সময়ে আমি এজিএস ছিলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। তারপরে শিক্ষকের কথা আপনি যেটা বললেন, যে আমি 2001 থেকে আমি শিক্ষকতায় যুক্ত, কিন্তু ওই যে পরিবার থেকে পাওয়া, তাছাড়া ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে যে আমি ভাবলাম চাকরি করা শুধু ব্যক্তি এবং পরিবারের জন্য, কিন্তু রাজনীতি এমন একটা বিষয় যে তার মাধ্যমে আমি আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পাব এবং সমাজের জন্য, রাজ্যের জন্য কিছু একটা করার সুযোগ পাব। তো সেই চিন্তাধারা থেকেই আমার রাজনীতিতে আসা। এবং ত্রিপুরা ভারতবর্ষের যতগুলি অঙ্গরাজ্য আছে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে, তার মধ্যে সব থেকে পিছিয়ে পড়া রাজ্য আমি বলবো। ভৌগোলিক দিক থেকে হোক, বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। তো কাজেই একজন শিক্ষিত বা একজন রাজ্যের এবং দেশের নাগরিক হিসেবে আমি চিন্তা করলাম যে না, আমারও এই রাজ্যের জন্য কিছু করা দরকার, সমাজের জন্য কিছু করা দরকার। আচ্ছা, আমি প্রথমে যাচ্ছি একটু রাজ্য রাজনীতির বাইরে, আমাদের দেশের রাজনীতি নিয়ে। কারণ আপনি যেহেতু একজন সংসদের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, সাংসদ হিসেবে, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন मैं भी চৌকিদার, অন্যদিকে বিরোধীরা বলছে চৌকিদার চোর হ্যায়। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী চৌকিদার, এটা একেবারে ঠিক। বিরোধীরা বলছেন চৌকিদার চোর হ্যায়, একেবারেই ভিত্তিহীন মিথ্যা কথা। বরং আমি বলবো, যারা এই অভিযোগ করেন তারাই চোর। তার প্রমাণও আমি আপনাকে দিতে পারি। 10 বছর যিনি বলেছেন আমাদের রাহুল গান্ধীজি, যিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, ওনার যে 10 বছর ওনার দলের মনমোহন সিংয়ের নেতৃত্বে যে ইউপিএ 1 এবং 2, আমরা দেখেছি যে সেই সময় অনেক কেলেঙ্কারি, অনেক ঘোটালা হয়েছে। 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি থেকে, গো খাদ্য কেলেঙ্কারি থেকে, এমন কোনো কেলেঙ্কারি বাদ যায়নি যে ওই সময় হয়নি। তো দেশের প্রধানমন্ত্রী যেভাবে দায়িত্ব দেশের সম্পত্তি রক্ষা করা, সরকারি সম্পত্তি রক্ষা করা, জনগণের স্বার্থে কাজ করা, বাজেটের সরকারি কোষাগার তার রক্ষণাবেক্ষণ সঠিকভাবে যাতে উন্নয়নের কাজে ব্যবহৃত হয়, সেই কাজ করা। কিন্তু সেই সময়কার যিনি প্রধানমন্ত্রী ব্যক্তি হিসাবে সৎ হলেও ওনার মন্ত্রিসভার অনেক মন্ত্রী জেলেও গেছেন, এবং অনেক আমলারা বিভিন্নভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার পরে আদালতে বিভিন্ন তদন্তের পরে অনেকে জেলেও গেছেন। তো যে রাহুল গান্ধীজি আজকে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চৌকিদার চোর হ্যায়, আমি বলবো ওনাকে আত্মসমালোচনা করা দরকার। উনি তখন ছিলেন ভাইস প্রেসিডেন্ট সর্বভারতীয় কংগ্রেসের, তো ওনারও দায়িত্ব ছিল। এবং অনেকে অভিযোগ করেছেন যারা সেই সময় ওই কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে সরকার চালিয়েছেন, যে বিভিন্ন ক্ষেত্রে রাহুল গান্ধী হস্তক্ষেপ করতেন, সোনিয়া গান্ধী হস্তক্ষেপ করতেন, নামে শুধু ছিল প্রধানমন্ত্রী আমাদের ডক্টর মনমোহন সিং, কিন্তু কাজ করার ওনার স্বাধীনতা ছিল না। কাজে
চুরি হয়েছে কংগ্রেস আমলে 10 বছর লাগাতার মনমোহন সিংয়ের সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় এমন একটা ঘটনা আপনারা বলতে পারবেন না, অথবা কোনো মন্ত্রী জেলে গেছেন বা তাদের বিরুদ্ধে আদালতে বা কোনো তদন্ত চলছে, এমন কোনো উদাহরণ আপনারা দিতে পারবেন না। আচ্ছা, বিরোধীরা তো যেটা এইবারের নির্বাচনে যারা সব থেকে বড় হাতিয়ার হিসেবে তারা নিয়েছে, যেমন প্রধানমন্ত্রীর বিগত 2014 সালে যে প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছিলেন, সেই সব প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূরণ করতে পারেননি, বিরোধীদের বক্তব্য, অভিযোগ তাদের। এবং তারা বলছেন যে 15 লাখ টাকা করে মানুষের অ্যাকাউন্টে ঢোকার কথা, এই ধরনের অনেক কিছু। সেই দিকটা আপনি কিভাবে দেখবেন? দেখুন, বিরোধীদের ইস্যু নেই কোনো কিছু বলার। তারা 10 বছর ছিল ক্ষমতায়, সেই সময় অনেক কিছু করা যেত, কিছুই করেনি, দেশকে ডুবিয়ে ছেড়েছে। আমাদের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশকে দুর্নীতিমুক্ত একটা দেশ গড়া, দুর্নীতিমুক্ত ভারত। সেটা আজকে কিন্তু অনেকটা সফল হয়েছে। দেশের সুরক্ষার প্রশ্নে আমাদের নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে আমরা দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করব না। আজকে উরি এবং পুলওয়ামা ঘটনার পরে যে দুইটা সার্জিক্যাল স্ট্রাইক আমাদের প্রধানমন্ত্রী, মানে যোগ্য একদম সাহসী প্রধানমন্ত্রী নেতৃত্বে আমাদের জওয়ানরা পাকিস্তানে গিয়ে যেভাবে স্ট্রাইক করেছে, আজকে সারা বিশ্বের মানুষ আজকে বুঝতে পেরেছে যে সন্ত্রাসবাদীর সঙ্গে আমাদের কোনো আপোষ নয়। তো দেশের জনগণ তো বটে, সারা বিশ্বের মানুষ যারা শান্তিপ্রিয়, যারা উগ্রবাদীর বিরুদ্ধে লড়াই করছেন বা উগ্রপন্থীর দ্বারা, সন্ত্রাসবাদীর দ্বারা যে সমস্ত দেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমেরিকা থেকে শুরু করে, আজকে সবাই বলছে নরেন্দ্র মোদীর ভূমিকা সঠিক। কিন্তু যেটা আজকে সাধারণ মানুষকে যেটা বোঝানো হচ্ছে, বিরোধীরা প্রতিশ্রুতির কথা, প্রতিশ্রুতি যে 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকবে না, সেই ব্যাপারটা আপনারা কিভাবে? 15 লাখ টাকা দেওয়ার কথা না আমাদের ম্যানিফেস্টোতে ছিল, না কোথাও ছিল। আমি বিরোধীদের চ্যালেঞ্জ বলতে পারি যে যদি কোথাও লেখা থাকে আপনারা দেখান যে আমরা বলেছিলাম। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিদেশে যে টাকা, কালো টাকা আমাদের মানে পূর্বতন অনেক নেতা মন্ত্রীরা যেভাবে বিদেশের সুইচ ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে জমিয়েছিলেন, সেটা যদি ফেরত আনা যায় তাহলে এমন সম্পত্তি মানে বিদেশের ব্যাংকে আছে, সেটাকে ফেরত আনতে পারলে প্রত্যেক ব্যক্তিকে 15 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যেত যদি ফিরিয়ে আনতে পারে। আমাদের সরকার, আমাদের নরেন্দ্র মোদীজি সেটাও অনেক কাজ করেছেন। বিভিন্ন দেশের সঙ্গে আমাদের চুক্তি ছিল না, এরকম নথিপত্র জানারও সুযোগ ছিল না। কাজে যাতে কালো টাকা বন্ধ হয়, দেশ থেকে যাতে আবার ওইরকম করে যেতে না পারে, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। আজকে দেশের মধ্যেও দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী কড়া পদক্ষেপ নেওয়ার ফলেই কিন্তু আজকে কোনো মন্ত্রী, আমলা দুর্নীতিতে জড়িয়ে নেই। কাজে চেষ্টা আমাদের সরকার করেছে এবং সফলও হয়েছে। আর অন্যান্য প্রতিশ্রুতির কথা আপনি বললেন, দেখুন অনেক প্রতিশ্রুতি আমরা এই 5 বছরে পূরণ করেছি। যেমন বলুন, অনেক কাজও আমরা এমন করেছি যেটা প্রতিশ্রুতিতেই ছিল না, ম্যানিফেস্টোতেই ছিল না। যেমন কয়েক মাস আগের কথা আমি বলবো, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আমাদের কোনো ম্যানিফেস্টোতে ছিল না যে আমরা এমন করে দেব। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দেখলেন আমাদের দেশের যারা অন্নদাতা, যারা কৃষক, তাদের জন্য আমাদের কিছু করা দরকার। তো সেই চিন্তা থেকেই আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন ক্যাবিনেটে বসে যে গরিব কৃষক যারা 12.5 কানি পর্যন্ত যাদের জমির মালিকানা যারা, তাদেরকে আর্থিকভাবে একটু স্বয়ংসম্পূর্ণ করার জন্য, স্বনির্ভর আর একটু শক্তিশালী করার জন্য, সহায়তা করার জন্য তিনি মাসে 500 টাকা করে বছরে 6,000 3 কিস্তিতে দেওয়ার সিদ্ধান্ত। আজকে রুগী অনেক গরিব আমাদের আছেন, বিভিন্ন রোগে বিভিন্ন ইয়েতে আক্রান্ত হয়, চিকিৎসা করতে পারেন না, ভালো হসপিটালে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত টাকার অভাবে। তো আমাদের প্রধানমন্ত্রী কি করলেন, তাদের জন্য আয়ুষ্মান ভারতের মাধ্যমে একটা গরিব পরিবারকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করে দেওয়ার, অপারেশনের সুযোগ সুবিধা ইত্যাদি করে দিচ্ছে। আজকে রান্নার জন্য গ্যাস বিনামূল্যে গৃহহীনদের জন্য আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা। তারপরে যার বাড়িতে বিজলি নেই সেই বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারগুলি কাজ করছেন। এখন আমাদের রাজ্যেও হয়েছে সেটা।
এবং বিনামূল্যে সেটা। একটা সময় আমরা কি দেখতাম যে সরকারি সুবিধা নিতে গেলে সেখানে অনেক রাজনীতি হতো। আমরা দল বল জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এই সমস্ত দিচ্ছি। তারপরে আপনি দেখুন যে ভারতবর্ষের অর্থনীতি আজকে কোন জায়গায়। আজকে বিভিন্ন দেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্কের কথা বলুন, বৈদেশিক সম্পর্কের কথা বলুন, আমাদের পাকিস্তান বাদে, কারণ পাকিস্তানের সঙ্গে কেন হয় না, পাকিস্তান বারবার বিশ্বাসঘাতকতা করে। আমরা শান্তির জন্য আমাদের বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দেই, আর এই পাকিস্তান বিশ্বাসঘাতকতা করে। তার জন্যই পাকিস্তান বাদে আজকে চীনের মতো দেশও, যারা একটা সময় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিলেন, এবারে পুলওয়ামা ঘটনার পরে আমরা দেখেছি যে পাকিস্তান শুধু একমাত্র দেশ, আর বাকি সমস্ত বিশ্বের দেশগুলি আজকে ভারতের পক্ষে এসে দাঁড়িয়েছে। এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রীর যে যুক্তি ছিল যে সন্ত্রাসবাদ কোনো ধর্ম জাত কোনো দেশের মানে স্বার্থে কাজ করতে পারে না। সন্ত্রাসবাদ মানে সন্ত্রাসবাদী। তো কাজে সন্ত্রাসবাদকে যদি মোকাবিলা না করে আজকে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি। আগামী দিনে চীনও হতে পারে, আমেরিকা আমরা দেখেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মধ্যে। তো বিশ্ববাসী জানে, কিন্তু প্রথম যখন আমাদের ভারতের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন, অনেক দেশ সাপোর্ট করেনি। আজকে যখন বুঝে গেল সমস্ত দেশ আক্রান্ত হওয়ার পরে, আজকে ভারতের পক্ষে আমাদের নরেন্দ্র মোদীর সঙ্গে আজকে হাত মিলিয়েছে, কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সরকার কাজ করেছে। কাজে প্রতিশ্রুতি যদি বলি অনেক সময় লাগবে, আমরা পূরণ করেছি আমরা বলতে পারি। আচ্ছা, এবার যেহেতু আগামী 18 এপ্রিল নির্বাচন, আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবার রাজ্য রাজনীতিতে যদি আমি আসি, আপনাদের শরিক দল আইপিএফটি, হ্যাঁ, আইপিএফটি আপনাদের শরিক দল থেকেও কিন্তু তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এইবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি জনজাতি গোষ্ঠীর একজন মানে মহারাজা হিসাবে ওনার একটা জায়গা আছে। কংগ্রেসে উনি সভাপতি হিসাবে এখন আছেন, এবং ওনার বোন আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রজ্ঞা দেববর্মন। তো ওই জায়গাটায় আইপিএফটি কি মনে হচ্ছে যে আপনাদের ভোট ব্যাংকে কোনো আঘাত আনতে পারে বলে? দেখুন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আমরা বিজেপিরা আমরা চিন্তা করছি, আমরা রাজ্যের মানুষের জন্য আমরা কাজ করছি। আমাদের রাজ্য সরকার 1 বছর হয়েছে মাত্র, তার উপরেও আমরা অনেক কিছু কাজ করেছি এবং পদক্ষেপ আমাদের নেওয়া হয়েছে, কর্মসূচি, যে মানুষের সেবা করার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটু পেছনে ফিরে যাই, আইপিএফটি হচ্ছে একটা আঞ্চলিক দল, যারা এই ত্রিপুরা রাজ্যকে দুভাগ করে নতুন একটা রাজ্যের জন্য আন্দোলন করে। আমরা বিজেপি নীতিগতভাবে আমরা অনেকবার বলেছি, আপনাদের মাধ্যমেও আমরা, আমাদের প্রদেশ সভাপতি, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বলেছেন যে ছোট্ট একটা রাজ্যকে ভাগ করে, তাও জাতির ভিত্তিতে বাঙালিদের জন্য থাকবে আর শুধু জনজাতিদের জন্য একটা আলাদা ত্রিপুরা ল্যান্ড। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলেছি সমস্যা ছিল, এবং দীর্ঘদিন কংগ্রেস থেকে শুরু করে সিপিএম এর শাসনের ফলে এই সমস্যার উৎপত্তি। দীর্ঘদিন কংগ্রেস শাসন করেছিল এই রাজ্যকে, সিপিএমরা লাগাতার 25 বছর। ওই তাদের শাসনের যে কুফল হিসেবে আজকে ত্রিপুরাল্যান্ডের দাবি। আমি আজকে কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট প্রদ্যুৎজিকে আমি প্রশ্ন করতে চাই, জনজাতিদের এই যে সমস্যাগুলি, ভাষাগত, শিক্ষাগত, সাংস্কৃতিকগত, কৃষ্টিগত, এই সমস্যা যার জন্য আজকে ত্রিপুরাল্যান্ডের দাবি হচ্ছে, এই সমস্যার সমাধান অনেক আগে হয়ে যেতে পারত। আমাদের বিভু কুমারী দেবী থেকে শুরু করে বিক্রম কিশোরজি সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, এই রাজ পরিবার ঘরানার অনেক লোক কংগ্রেসের নেতা ছিলেন। তো কেন এতদিন করলেন না, আমার প্রশ্ন। 2 হচ্ছে সিপিএমরা, কংগ্রেস সিপিএম দুইটাই একটা সময় এই যে স্বশাসিত জেলা পরিষদের বিরুদ্ধে ছিল। কাজে আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রদ্যুৎজি বলছেন যে পৈলা জাতি উলো পার্টি। আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে এই যে স্লোগান, এটাও হয়তোবা কারোর কাছ থেকে হায়ার করা, কারণ আমি যতটুকু জানি উনি ককবরক ভালোভাবে জানেন না। তো এই ককবরক এত সুন্দর স্লোগান নিশ্চয়ই কারোর তৈরি করা। কাজে
পইলা জাতিগুলো পার্টি স্লোগান দিয়ে 2টা বা 3টা উনি প্রোগ্রাম করেছেন, সভা করেছেন। আমার যতটুকু মনে আছে, একটা খোয়াইয়ে, একটা খুমুলুঙ্গে, আর একটা আপনার এই লংতরাই বেলির দুমাছড়া। হাজার দেড়েক 2-1 যায় হয়। তারপরে যখন রাহুল গান্ধী ওনার উপরে দায়িত্ব দিয়ে দিল যে আপনি এবারে প্রদেশ সভাপতি হন, তারও কারণ আছে। কারণ এর আগে যিনি ছিলেন বিরোজী সিনহাজি, উনি কংগ্রেসকে সেই রকম ভাবে ধরে রাখতে পারেননি। তার জন্যই 2018 নির্বাচন, মানে 2% বা এরকম একটা বুথ পার্সেন্টেজ তাদের ছিল, ভরাডুবি হয়েছিল। তো সেই জায়গায় হয়তো রাহুল গান্ধী ভাবলেন না, এবারে রাজাকে দায়িত্ব দেওয়া দরকার। যেই মাত্র উনি প্রদেশ সভাপতি হয়ে গেলেন, এবারে বলছেন কি, না না, জাতি নয়, আগে কংগ্রেস পার্টি, তারপরে মানে জাতি। অর্থাৎ পয়লা কংগ্রেস পার্টি, পুলো জাতি হয়ে গেল। অর্থাৎ 2 মাসের মধ্যে ইউটার্ন। তো ওনার নেতৃত্বে কিভাবে আমরা আশা করতে পারি এই ত্রিপুরার উন্নয়ন হবে? এবং দেখুন কি মানে মজার ব্যাপার, আজকে যাকে প্রার্থী করলেন, আর কি কংগ্রেসের মধ্যে কোনো কার্যকর্তা নেই, কোনো নেতৃত্ব নেই। যার বিয়ে হয়েছে ইটালিতে, নিজের বোন বলে আনলেন, প্রার্থী করলেন। আমি মানে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু আমি দেখছি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, লাস্ট সংযোজন আমাদের প্রিয়াঙ্কা গান্ধী। আর্থিক রাজ্যের বেলায়ও ওই বিভু কুমারী দেবীজি, প্রদ্যুৎ কিশোর মানিক্যজি, তারপরে এখন প্রজ্ঞা দেবীজি। পরিবার ছাড়া তাদের কোনো চিন্তাই নেই। আমার মতো একটা গরিব পরিবার থেকে আসা সাধারণ কার্যকর্তা, গন্ধ ছড়া পিছিয়ে পড়া একটা মহকুমা, আমাকে যেখানে আমার দল প্রার্থী করেছে, আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার মতো কার্যকর্তা আরো অনেকজন খুশি হবেন যে এই দলের মধ্যেই একমাত্র সম্ভব সাধারণ কার্যকর্তাকেও সেখানে একেবারে পার্লামেন্টের প্রার্থী করে আজকে সম্মান দেখাতে জানে। কংগ্রেসের মধ্যে দীর্ঘদিন কংগ্রেস করা অনেক কর্মীরা আজকে বঞ্চিত। তো পয়লা জাতি মানে কি, আমি ভেবেছিলাম আমার গ্রামের কোনো যুবক যুবতী, জনজাতি, গরিব পরিবারের সন্তানকে প্রার্থী করবেন, তাহলে আমি মনে করতাম যে তিনি জাতির জন্য কিছু করেছেন। কারণ গরিব পরিবার থেকে তিনি তুলে এনেছেন, সুযোগ দিয়েছেন, জাতিকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু তিনি কাকে প্রাধান্য দিলেন? নিজের বোনকে, ওই পরিবারকে। কাজে পয়লা জাতির প্রমাণ কোথায়? আচ্ছা, কিছুদিন আগে আপনাদের দলের একজন সক্রিয় সদস্য ছিলেন বিজেপি রাজ্যের সহসভাপতি সুবল ভৌমিক। আজকে তিনি কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিম আসনে। হ্যাঁ, আজকেই নির্বাচন চলছে। তো এই যে ওনার যে পরিবর্তন, উনি যে দল ত্যাগ করলেন, এতে কি আপনাদের কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, একটা বুথ তো কমেছে, সেটা তো আমি স্বীকার করি। কিন্তু আমি মনে করি সুবল বাবু মানে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করেছেন। ওনার মতো দীর্ঘদিন রাজনীতিতে থাকা লোক এরকম আমি আশা করিনি। যেহেতু তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার ইতিহাস অতীত যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই উনি আগেও কংগ্রেসে ছিলেন, গ্রামীণ কংগ্রেস করেছেন, অনেক মানে করার পরে বিজেপি হয়ে আবার কংগ্রেসে। তো জনগণ বিচার করবে। শুধু ব্যক্তি স্বার্থের জন্য যদি কেউ রাজনীতি করে, তাহলে জনগণ তারও বিচার করে। তো আমি ওনার প্রতি আমার সম্মান রেখে আমি বলতে চাই যে নির্বাচনের পরে উনি হয়তোবা ওনার শুধু একটা বাকি আছে, সিপিএমে যাওয়া। কাজে সিপিএমও নেই এখন, উনি বুঝবেন এরপরে কোন দলে ওনার যাওয়া হবে। আচ্ছা, কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বেশ কয়েকটি জনসভায় উনি বলেছিলেন যে যদি নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠিত না হয় কেন্দ্রে, তাহলে ত্রিপুরায় যে বিভিন্ন ভাতার প্রকল্পগুলো চলছে বা সরকারি যে ডিএ, সেগুলি থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। তো সেটা কি পরোক্ষভাবে ত্রিপুরার জনগণকে হুমকি দেওয়া হলো নাকি? কোনো হুমকি নয়। আমার মুখ্যমন্ত্রীজি বিপ্লব কুমার দেবজি, আমার প্রদেশ প্রেসিডেন্ট, উনি অভিজ্ঞতার কথাই বলেছেন। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ী আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য, গরিব মানুষের জন্য, কৃষকদের জন্য অনেক স্কিম লাগু করেছিলেন। কিন্তু অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্ব সরকার যাওয়ার পর আমরা দেখেছি কংগ্রেস সরকার আসার পরে অন্য সরকার সেই সমস্ত
প্রকল্পগুলি যেটা জনগণের জন্য, গরিবের জন্য, কৃষকদের জন্য করা হয়েছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন সভায়, আপনিও বলেছেন 2-3টা জায়গায়, তিনি ওই কথাই বলতে চেয়েছেন যে দেখুন, আজকে আমরা রাজনীতির ঊর্ধ্বে, ধর্ম, জাত, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গরিব পরিবার, মহিলাদেরকে আমরা গ্যাস দেওয়ার চেষ্টা আমরা করছি। এই গ্যাস দেওয়ার ক্ষেত্রে আমরা কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে কোন দল করে আমরা বিচার করি না। কে হিন্দু, কে মুসলিম, কে বুদ্ধ, কে খ্রিস্টান আমরা বিচার করি না। 2011 সনের যে সেন্সাস, সেখানে জাতপাত এবং অর্থনীতির যে সার্ভে করা হয়েছিল, সেখানে যাদেরকে গরিব দেখানো হয়েছে তাদের নামে যদি গ্যাসের সংযোগ দেওয়ার তালিকায় যদি নাম থাকে, সিপিএম হোক, আমরা দিয়ে দিচ্ছি। তো তার জন্য তিনি বলছেন যে নরেন্দ্র মোদীজি যদি না থাকেন, এই যে সুন্দর প্রকল্প সবার জন্য, সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে সঙ্গে নিয়ে চলার যে মানসিকতা আমার প্রধানমন্ত্রী, সেটা বন্ধ হয়ে যাবে। হয়তোবা ওই আগের মতো যে কংগ্রেস না করলে কিছু পাওয়া যাবে না, সিপিএম না করলে কিছু পাওয়া যাবে না, একমাত্র মানে সরকার পক্ষ যদি কেউ হয় তখনই সুবিধা পাওয়া যাবে। আমরা এখন সবাইকে দিচ্ছি, কাছে এই সবাইকে দেওয়া, সবাইকে নিয়ে চলার যে আমাদের রীতি নীতি, এটা যেন বন্ধ না হয়, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন অভিজ্ঞতা থেকে, হুমকি নয়, অনুরোধ আমাদের যেন এই স্কিম বন্ধ না হয়। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী রেবতী ত্রিপুরা মহাশয়ের সাথে। আমরা একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি, আপনাদের সাথে কথা বলবো। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে। তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা শহর রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আলোকময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে, সুন্দর হে। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে আছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী রেবতী ত্রিপুরা মহাশয়। আমরা কথা বলবো ওনার সাথে। আচ্ছা, এবার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে বিগত দিনে যারা বিজেপিতে এসেছিলেন, মানে বিজেপি আসলে তো 2018 লোকসভা বিধানসভার আগে বিজেপির তেমন কোনো শক্তি ছিল না রাজ্যে, তারপরে বিজেপি একটা ভালো জায়গা নিয়েছে। এবার দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আবার বিজেপি ছেড়ে কংগ্রেসের দিকে যাচ্ছে, আমরা সেটা বিভিন্ন যোগদান সভা বা ওইসব জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি আপনার মনে হয় যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দায়িত্ব দেওয়ার পর কংগ্রেসের শক্তি মজবুত হচ্ছে? আমি সেটা বলবো না। দেখুন, 25 বছরের বাম জামানা অবসানের জন্য অনেক মানুষ আমাদেরকে সমর্থন করেছিল, আমরা তাদের সমর্থন নিয়েছি এবং অনেকে এরকম লোকও আছেন যারা আমাদের দলে কোনো নামও লিখার নেই, আমাদের কোনো মেম্বারশিপ নেননি। সিপিএম এর মধ্যে এমন ছিল, অনেকে গোপনে ভোট দান করেছে। এখন যেহেতু আমাদের সরকার, এখন কেউ কোনো দলে যদি যোগদানও করে, সিপিএম থেকেও গোপনে যদি যায় বা সিপিএম থেকেও যোগদান করে, বিরোধী দলগুলি বলার চেষ্টা করে যে বিজেপি থেকে কংগ্রেসে চলে এসছে বা বিজেপি থেকে সিপিএম। ওটা তাদের দলকে বাঁচিয়ে রাখার জন্য, দলের অস্তিত্বের প্রশ্নেই তারাই মানে প্রচারগুলি করে।
আমি বলবো অপপ্রচার। এখন এরকম যদি এক দুজন যে মানে গিয়েও থাকে, আমরা দেখছি যে প্রত্যেক দিন, আমিও নিজেও প্রার্থী হওয়ার পরে আমাদের এখানে দলে দলে লোক আসছে। সিপিএম একটা সময় বলতো আমাদের 56টা গণসংগঠন, সেই সংগঠনগুলি আজকে নেই। এবং সিপিএম নির্বাচনের আগে যত সংখ্যায় ছিল সেটা এখন তার অর্ধেকও নেই, এবং অনেক জায়গায় পার্টি। তারপরে বিরোধীরা অভিযোগ আনছে যে আপনারা সিপিএম এর যে জিতেন চৌধুরী যেখানে জনসভা করতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনারা সেই জায়গায় সভা করতে দিচ্ছেন না, ওরা অভিযোগ তুলছেন। দেখুন, সিপিএম এর নীতি হচ্ছে অপপ্রচার করা। তারা সেই জায়গায় অন্য দল থেকে একটু বলবো দক্ষ, মানুষকে সুরসুরি দিয়ে মিথ্যা কথা বলা। মার্ক্সবাদীর জায়গায় মিথ্যাবাদী হওয়া উচিত তাদের দলের, কারণ মিথ্যা কথা সারা কিছুই বলেন না। ভাতা বন্ধ হয়ে যাবে বলেছিল, রেশন বন্ধ করে দেবে বলেছিল, মোদি যদি ক্ষমতায় আসে দেশ বিভক্ত হবে বলেছিল, কিছুই হবে না, এই রাজ্যের কিছুই হবে না, অনেক কিছু অপপ্রচার তারা করছে। আজকে মোদিজি আসার পরে দেখুন, না সাম্প্রদায়িক দাঙ্গা একটা আমাদের দেশের মধ্যে হয়েছে, না আমরা ভাতা বন্ধ করেছি, না আমরা কোনো কিছু বন্ধ করেছি। রেশনিং ব্যবস্থাকে আরো আমরা জোরদার করেছি। ডাল দেওয়া হচ্ছে অর্ধেক দামে, 80 টাকাকে 40 টাকার মূল্যে, কর্মচারীদের বেতন থেকে শুরু করে। সামাজিক ভাতার ক্ষেত্রে আমরা বলেছিলাম 2000 টাকা দেব, কিন্তু ঘাটতি বিভিন্ন টাকার যেটা ঘাটতি দিয়ে গেল বামফ্রন্ট সরকার, সেই কারণে 700 টাকাকে আমরা বাড়িয়ে 1000 টাকা করলাম বিধবা, তারপরে বয়স্ক ভাতার ক্ষেত্রে। দৃষ্টিহীন যারা, সম্পূর্ণ দৃষ্টিহীন যারা, তাদের জন্য 1500 টাকা। কাজে আমরা বন্ধ করিনি, বরং আমরা আরো বাড়িয়েছি। আগামী দিনে 2000 টাকা হবে। প্রতিশ্রুতি মোতাবেক আমাদের 3 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন 3 বছরের মধ্যে তিনি চেষ্টা করবেন 5 বছরের কাজকে কিভাবে 3 বছরে করা যায়। তো তার জন্যই আমাদের চেষ্টা চলছে। কাজেই বিরোধীরা যে সমস্ত অভিযোগ তুলছেন, আসলে তাদের তো ইস্যু নেই, বিরোধিতা করাই তাদের, মানে বিরোধিতার জন্যই বিরোধিতা করা, আর কিছু নেই। উন্নয়ন সম্পর্কে বিরোধী দল হিসাবে ভূমিকা নেওয়া, তাদের এইসব মানে না করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আচ্ছা, আপনি যে এবার প্রার্থী হয়েছেন, আপনার প্রধান বিরোধী কাকে মনে হচ্ছে? প্রধান বিরোধী আমি দেখছি কোনো দলকে আমার সামনে আমি দেখছি না। কংগ্রেসরা বলার চেষ্টা করছে আমরাই মানে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী বা বিরোধী, সিপিএমও বলছে তাই। আজকে সিপিএম এর একটু আগে আমি যে কথা বললাম, সিপিএম এর সেই 56টা গণসংগঠন কোথায় গেল? অফিস বন্ধ কেন? কংগ্রেস আজকে শুধু পয়লা জাতি বললে হয় না, তার জন্য তো সংগঠন দরকার। পাহাড়ে কয়টা বুথ তাদের কমিটি আছে, কংগ্রেসের প্রেসিডেন্টই বলতে পারবেন। কিছু লোককে বিভ্রান্ত করে টাকার মাধ্যমে শুক্লাচরণ নোয়াতে আইপিপি কে ভাঙার জন্য হয়তোবা লোভ দেখিয়েছিলেন, আবার পরের দিন আবার আইপিএফটি চলে গেল। এই হচ্ছে আমাদের মহারাজার যা কংগ্রেসের। কারণ মানুষ বুঝতে পারে যে কংগ্রেসের উপর ভরসা করা যায় না, যে কংগ্রেস দীর্ঘদিন শাসন করার সুযোগ পেয়েও দেশকে, রাজ্যকে কিছুই দেয়। কাজেই উনি রাজনীতিতে নতুন বলবো না। রাহুল গান্ধী চেষ্টা করছেন, তো কতটুকু সফল হয় সেটা সময়ই বলবে। এই লোকসভা নির্বাচনে জনগণ তাদেরকে জামানত জব্দ করবে আমি আশা রাখছি। কারণ কংগ্রেস বলছে যে 2019-এ নাকি তাদের রাজ্য সরকার হবে। কাজেই রাহুল গান্ধী যেমন তাদের সর্বভারতীয় সভাপতি, আজকে আমাদের প্রদ্যুৎজিও ঠিক তার পথেই চলছেন। কাজেই আজকে বিরোজী সিনহা বাবু আরো গোপাল বাবুরা আজকে কিন্তু নিষ্ক্রিয়। তাদের যে দলের যে চরিত্র, কেউ প্রেসিডেন্ট হলে প্রাক্তনরা বসে যাওয়া, তো এটা হয়তোবা শুরু হয়ে গেছে, নির্বাচনের পরে দেখবেন। আচ্ছা, আজকে আপনার সমর্থনে ধর্মনগরে একটা জনসভা হয়েছে, বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। আপনাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি এখানে থাকার কথা ছিল। তো আমরা দেখতে পেলাম
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিরোধীরা অভিযোগ তুলছে এবং প্রকাশ্যে ওরা বলা শুরু করে দিয়েছে যে আপনাদের জনসভা সফল হয়নি বলে আজকে অমিত শাহ এই জনসভায় আসেননি। সে ব্যাপারে আপনি কি বলবেন? আমি যখন মাঠের মধ্যে যাচ্ছিলাম আমার গাড়ি কিন্তু এগোতে পারেনি, রাস্তার দুপাশেই মানুষের ভিড়, মাঠে ভর্তি ছিল এবং বাইরেও মানুষ হাঁটছিল, হাঁটার জন্য রাস্তা ছিল না, গাড়ি চলার জন্য রাস্তা ছিল না। হ্যাঁ, এটা ঠিক, অমিত শাহ জি এখানে আসার কথা ছিল 3টায়, কিন্তু দার্জিলিং এবং পশ্চিমবঙ্গের অন্য আরেকটা জায়গায় ওনার যে সভা ছিল সেটা সেরে এখানে আসতে প্রায় 5টা-6টা বেজে যেত। তার কারণে উনি টেলিফোন করে আমাদের প্রদেশ সভাপতি, প্রদেশ নেতৃত্বকে এবং আমাদের প্রভারী সুনীল দেওধরজিকে উনি বললেন যে আমার তো এই অসুবিধা আকারে, কাজেই নির্বাচনের সময় জনগণকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা, কর্মীদেরকে বসিয়ে রাখা অনুচিত। কাজেই তিনি টেলিফোনের মাধ্যমে তিনি আমাদের জন্য বার্তাও দিয়েছেন, সেটা আমরা একদম প্রকাশ্যে আমরা সবাইকে শুনিয়েছি। কাজেই প্রচুর মানুষ ছিল। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বিরোধীরা যদি মনে করে যে অমিত শাহ আসেননি, বিভিন্ন অপপ্রচার, নির্বাচনটা হয়ে যাক, ফলের পর আমি বলবো না, জনগণই তার জবাব দেবে এবং আপনারাও সেটা দেখতে পাবেন। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুসলিম সম্প্রদায় যে যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিজেপিকে তারা একটু অপছন্দ করে, সেটার পিছনে কারণটা কি? আমি সেটা মানি না। কেন মানি না? কারণ মুসলিমরা যদি ভোট না দিত তাহলে উত্তরপ্রদেশে আমাদের রাজ্য সরকার হয় না। মুসলিম ভোট যদি না বিজেপির পক্ষে হতো, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যেত। আমাদের ত্রিপুরা রাজ্যের বেলায় যেটা অভিযোগ, কিছু কিছু লোক বলার চেষ্টা করে বিজেপি সাম্প্রদায়িক দল, সেটাই আমি বলছি যে সিপিআইএম এবং কংগ্রেস এখানে দীর্ঘ বছর যাবৎ অপপ্রচার করেছিল যে বিজেপি হিন্দুত্ববাদী দল, হিন্দু ছাড়া কাউকে কিছুই দেবে না, অন্য দলের সঙ্গে এই দল খারাপ ব্যবহার করে কত কিছু, চার্চের আক্রমণ, কত কিছুই বলে। এরকম একটা ভয় ভীতি মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য সিপিএম দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল। এই জন্য এটা সিপিএমদেরই কথা, মুসলিমদের কথা না। মুসলিম আমি দেখেছি বিভিন্ন সভায় মুসলিমরাও আমার সঙ্গে হাত মিলিয়েছেন, কথা বলেছেন, সভাতেও এসছেন, অনেকে আমার সঙ্গে ফটো তোলার জন্য আমিও ধন্যবাদ জানিয়েছি, ওনারাও আমার সঙ্গে ফটো তোলার পরে ধন্যবাদ জানিয়েছেন, আমি ওনাদের সঙ্গে কথা বলেছি। এবং ওনাদের একটাই বক্তব্য যে নরেন্দ্র মোদী এবং বিজেপি যে কাজগুলি করছেন, যেমন গ্যাস দেওয়ার ক্ষেত্রে আমরা কখনো মুসলিমকে বাদ দিয়ে আমরা কাউকে দেইনি, হিন্দুকে শুধু দেইনি। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা দেওয়ার সময় আমরা শুধু হিন্দুকে দেইনি, মুসলিমকেও দিয়েছি। আজকে আমাদের রাজ্যে এবং আমাদের কেন্দ্রে অনেক মুসলিম নেতৃত্ব আছেন, মন্ত্রী আছেন। সেইভাবে আমাদের এখানেও একটা মোর্চা আছে, মাইনরিটি মোর্চা, তারা কাজ করছেন সেইভাবে। এবং বিভিন্ন জায়গায় যেভাবে সভা হচ্ছে সেখানে মুসলিমরা আসছে। কাজে ওটা সিপিএমদের কথা, বিরোধী কংগ্রেসদের কথা। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে 1 বছর হলো, প্রায় 1 বছর থেকে একটু বেশি হবে। তো আপনারা এবার বলছেন যে আপনারা রিপোর্ট কার্ড নিয়ে এবার লোকসভা নির্বাচনে ভোট চাইছেন মানুষের কাছে। তো আপনাদের কি মনে হয় আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেটা বাস্তব রূপ নিতে পেরেছে? আমাদের রিপোর্ট কার্ড দুইটা, একটা হচ্ছে রাজ্যের 1 বছরে, 5 বছরের মোদী সরকার। 5 বছরের মোদী সরকার কি কাজ করেছেন সেটা একদম পরিষ্কার, আর 1 বছরের মধ্যে আমাদের সরকার কি করেছে সেটাও একদম পরিষ্কার। এই রিপোর্ট নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় মানুষের সঙ্গে শেয়ার করছেন। আমি দেখেছি যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম জনজাতিদের জন্য, আমরা যদি ক্ষমতায় আসি জনজাতিদেরকে আমরা সম্মান দেখাবো, তাদের অধিকার দেওয়ার ক্ষেত্রে আমরা উদ্যোগ নেব। সেটা 1 বছরও লাগেনি, আমরা 2-3 মাসের মধ্যে অনেকটা পেয়ে গেছি, অনেক ক্ষেত্রে, সবটা না হলেও। দেখুন, মহারাজাকে প্রথম সম্মান দেখিয়েছি আমরা বিজেপি। মহারাজার মূর্তি কোথায় আজকে? আন্তর্জাতিক বিমানবন্দর আগরতলায়, সেখানে উন্মোচন হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সেখানে এসে করলেন, সেটা উন্মোচন করলেন। তারপরে
ওনার নামে মহারাজা বীর বিক্রমের নামে আজকে আন্তর্জাতিক বিমানবন্দর। কেউ যদি ত্রিপুরাতে ল্যান্ডিং করার সাথে সাথেই মহারাজার সঙ্গে পরিচয় হয়ে যাবে। তো এটা জনজাতিদের জন্য, রাজপরিবার, আমাদের জন্য অন্তত মর্যাদা এবং গর্বের। তাছাড়া আমাদের কেন্দ্রের নরেন্দ্র মোদী যে ক্যাবিনেট সংবিধানের 280 নম্বর ধারা সংশোধনের মাধ্যমে এডিসিকে মোর পাওয়ার অ্যান্ড ডাইরেক্ট ফান্ডিং এর জন্য উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে। শুধু ত্রিপুরা নয়, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমাদের নর্থ ইস্টের মধ্যে 10টা আছে, 8টা রাজ্যে। সব অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে তার কিছু নাম পরিবর্তন করে, আগে ছিল ডিস্ট্রিক্ট, এখন সেটা টেরিটোরিয়াল কাউন্সিল হবে। তার জন্য ফান্ডিং কিভাবে আরো দেওয়া যায়, ডাইরেক্ট ফান্ডিং কিভাবে দেওয়া যায়, আরো কিভাবে কাজ করা যায়, সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। কাজেই এরকম করে আজকে ভাতার প্রশ্নে হোক, কর্মচারীদের বেতনের ক্ষেত্রে হোক, সামগ্রিক ক্ষেত্রে আমাদের সরকার মানে সঠিক সিদ্ধান্ত এবং জনগণের জন্য কাজ করছে। কাজেই 5 বছর আমাদের হাতে সময় আছে। 5 বছরের মধ্যে যদি আমরা প্রতিশ্রুতি পূরণ না করি, তখন কেউ বলতে পারবেন। আর আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যদি 5 বছরের মধ্যে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন উনি, আমাদের মুখ্যমন্ত্রী নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এরকম গ্যারান্টি দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেখানে বলছেন। তো আমরা 25 বছর বামফ্রন্ট সরকারকে সময় দিয়েছি, সেই জায়গায় অন্তত 5 বছর আমাদের এই সরকারকে সহযোগিতা করা দরকার, এই সরকারের সঙ্গে আমাদের সরকারের পাশে থাকা দরকার। আচ্ছা, আপনি এবার নির্বাচনে ভোটে মানে জয়ী হয়ে যখন সংসদে যাবেন, আপনার পূর্ব ত্রিপুরা মানে এই পূর্ব ত্রিপুরা বা সারা ত্রিপুরার ক্ষেত্রে আপনার প্রথম কি পদক্ষেপ থাকবে? অনেক কাজ করা দরকার বলে আমি মনে করি। বিশেষ করে একটা রাজ্য উন্নতি করতে গেলে যা যা দরকার, পরিকাঠামোগত উন্নয়ন করা দরকার। আমি এই ধর্মনগর থেকে আগরতলা যে জাতীয় সড়ক যদি বাদ দিই, তারপরে যে রাস্তা, যে সড়কগুলি, তার জন্য আমাদের কাজ করা দরকার পরিকাঠামোগত উন্নয়ন। সেটা রেল হতে পারে, সড়ক হতে পারে, এবং যেটা বিমানবন্দর তো চলছে আধুনিকীকরণ, কৈলাসহরের একটা বিমানবন্দর, সেটাকে আরো চালু করার জন্য আমাদের সরকার উদ্যোগ নিয়েছে। সেটা যেন তাড়াতাড়ি কাজ হয়, সেই উদ্যোগ নেওয়া। কেন্দ্রীয় মন্ত্রী বা যারা দায়িত্ব পাবেন, মন্ত্রী হবেন, তাদের সঙ্গে যোগাযোগ করে আমার এই ত্রিপুরার জন্য পূর্বে যত আমার 30টা যে বিধানসভা ক্ষেত্র, সেখানে বিভিন্ন সমস্যা নিয়ে সরকার এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা, এটা আমার দায়িত্ব হবে। তার সাথে সাথে শিক্ষাকে আমি গুরুত্ব দিতে চাই, কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি, দেশ উন্নতি লাভ করতে পারে না। আমাদের এখানে দীর্ঘদিন একটা সরকার ছিল, লালীকরণ করার চেষ্টা করেছিল। মার্কস, স্টালিন, লেনিনদের জীবন এবং কাহিনী, তাদের সংগ্রামের ইতিহাস ছাড়া কিছুই তারা পড়ায়নি। আমাদের দেশের অনেক বীর শহীদ ছিলেন, তাদের জীবনী, সংগ্রামের ইতিহাস জায়গা পায়নি। এবং আমাদের সরকার এখানে এখন নতুন করে শিক্ষাকে সাজানোর জন্য এবং যাতে স্কুলে আমাদের বাচ্চারা রেগুলার যায় এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে কর্মসূচি বিভিন্নভাবে আপনারা দেখেছেন। শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া, শিক্ষা ব্যবস্থা একদম পঙ্গু হয়ে পড়েছিল, 10,323 চাকরি চলে গিয়েছিল কোর্ট এরিয়াতে। সেটা আমাদের এখন আমরা অনুরোধ করেছি যাতে তাদেরকে একবার সুযোগ দেওয়া হয়, তাদের চাকরি যেন চলে না যায়। এবং তাদের মধ্যে অনেক এখন পরীক্ষা দেওয়ার সুযোগ, আরো পড়ার সুযোগ পাচ্ছে। তো শিক্ষা, চিকিৎসা পরিষেবা উন্নত করা দরকার। পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল আমাদের এখন মানে বিভিন্ন অধিকারের মধ্যে, মানব অধিকারের মধ্যে অন্যতম একটা অধিকার। কাজে এরকম সব ক্ষেত্রেই কৃষকদের জন্য, সাধারণ গরিবদের জন্য আমাদের এখানে অনেক ফসল হয়, চা, রাবার থেকে শুরু করে, আনারস থেকে শুরু করে, এমনকি চা আমাদের এখানে হয়। তো তার মধ্যে সব থেকে দেখেছি আনারসের মাধ্যমে আজকে ত্রিপুরা সারা বিশ্বের কাছে আজকে তার একটা আলাদা পরিচিতি লাভ করেছে। তো কৃষকদের যে আয়ের পরিমাণ দ্বিগুণ করা ইত্যাদি অনেক বিষয় আছে। জনজাতিরা বিভিন্নভাবে তারা একটা সময় বঞ্চিত ছিল। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। এবার আমাদের নিউজ বাংলা চ্যানেলের মধ্য দিয়ে আপনি পূর্ব ত্রিপুরা
জনগণকে কোনো বার্তা? নরেন্দ্র মোদীর মূল মন্ত্র হচ্ছে উন্নয়ন। তিনি দেশের জন্য কাজ করতে চান, সেটা 2014-তে তিনি বলেছিলেন। 5 বছরে আমরা সেটা প্রমাণ পেয়েছি। দেশের নিরাপত্তা, স্বাধীনতা, উন্নয়নের জন্য তিনি কোনো দিন আপোস করেন না, করবেন না। কাজেই উন্নয়নের স্বার্থে, দেশের অগ্রগতির স্বার্থে এবং দেশের একতা অখণ্ডতার স্বার্থে আমাদের আবারও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় বসানো দরকার। কাজেই আমি সমস্ত আমার পূর্ব ত্রিপুরার যারা গণদেবতা, আমি তাদের কাছে মানে হাত জোর করে আমি অনুরোধ করতে চাই যে আপনারা নরেন্দ্র মোদীকে আবার দ্বিতীয়বার পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার মাধ্যমে, আমাকে ভোট দেওয়ার মাধ্যমে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করুন। দেশের অগ্রগতির যে যেটা 5 বছরে তিনি করে দেখিয়েছেন অগ্রগতি, সেটাকে আরও জারি রাখার জন্য আপনারা নরেন্দ্র মোদীর কাছে দাঁড়ান। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি 100% নিশ্চিত যে পূর্ব ত্রিপুরা আসনে আমি এবং পশ্চিমে আমার আরেকজন আমাদের দলের প্রার্থী প্রতিমা ভূমি, আমরা দুইজনেই আমরা আগামী যে রেজাল্ট হবে আমরা জয়লাভ করছি বিপুল ভোটে, আমি একদম নিশ্চিত। আমরা এতক্ষণ কথা বললাম আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী রেবতী ত্রিপুরা মহাশয়ের সাথে। উনি ওনার জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। আগামী 18ই এপ্রিল লোকসভা নির্বাচন হবে। উনি আমাদের এই নিউজ বাংলা চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে ভোট আপিল করেছেন ওনাকে বিপুল ভোটে জয়ী করার জন্য। এতক্ষণ আমরা শুনলাম ওনার কাছ থেকে রাজনৈতিক অনেক কথা, এবং উনি যখন জয়ী হয়ে সংসদে যাবেন তখন আমাদের জন্য কি কি করবেন তাও আমরা ওনার কাছ থেকে জানলাম। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।